এটা নিয়েই আমি এত টেনশনে ছিলাম যে এই ছেলেটাকে তো তখন আমি অনেক শান্ত দেখেছিলাম। তাহলে এখন এত রেগে গেল কেন? ইঞ্চিতা অবাক হয়ে এতক্ষণ কথাগুলো শ্রবণ করছিল। আচ্ছা বাবা, তুমি বিয়েটা ভাঙতে চাইলে কেন? তোর সাথে অন্য একজনের বিয়ে ঠিক করেছিলাম আমি আগে। জেহেরের সাথে বিয়ের কথা শুনে তখন সেই বিয়েটা মাথা থেকে চলে গিয়েছিল। হঠাৎ মাথায় আসলো ব্যাপার, তাই ভেবেছিলাম জেহেরের সাথে বিয়েটা ভেঙে ঠিক করা মানুষটার সাথে বিয়ে দেব। যতই হোক, আমি কথা দিয়েছিলাম তো। কথা না রাখতে পারে নিজের কাছে নিজেকেই ছোট মনে হয়। এখন আমি কি করবো রে ইতুমা? জেহেরের সাথে বিয়ে দিলে তো তোকে জেনে শুনে সিংহের গুহায়। চাইলেও কিছু করার নেই বাবা। এখন বিয়ে না করতে চাইলে উনি কোনো না কোনো অঘটন নিশ্চিত ঘটাবেন। আর কোনো অঘটন হোক, সেটা আমি চাই না। ইঞ্চিতা উঠে রুমে চলে গেল। রাগে তার শরীর রি করছে। গিয়ে ধূপ করে বিছানায় বসে পড়ল। আজ এ কারণে জেহের কোনো খোঁজ নেয়নি তাহলে? না হলে তো মিনিটে মিনিটে খোঁজ না নিলে তো তার চলেই না। ইঞ্চিতা কল করলো জেহেরের নাম্বারে। অনেকবার কল হওয়ার পরও জেহের রিসিভ করলো না। শেষবার কল করতেই ওই পাশ থেকে জেহেরের কণ্ঠ শোনা গেল। হ্যালো ঈশিতা। তোমার ভাই কোথায়? ওনাকে দাও। ঈশিতা, ভাইয়ের যেন কি হয়েছে? সন্ধ্যায় বাসায় আসার পর থেকে রুমের সবকিছু তছনছ করা শুরু করেছে। আর বারবার বলছে যে আমার আর রোজের মাঝে আসবে তাকে আমি মেরে ফেলবো, ছাড়বো না ওনাকে, একদমই মেরে ফেলবো। আমি কিছুই বুঝতে পারছি না ঈশিতা, হঠাৎ কি হলো ভাইয়ের? মোবাইল অনেকক্ষণ ধরে বাজছিল, তাই আমি তুললাম। ইঞ্চিতা তড়িঘড়ি করে ফোন কেটে দিল। এখন জেহেরের সাথে কথা বলা মোটেই সুবিধার না। তার চেয়ে বরং জেহের শান্ত হলে কাল দেখা করে নেওয়া যাবে। খুব সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ইনশিতার। ঘুম ঘুম ভাব নিয়ে অলসতা কাটাতে উঠে পড়ল সে। তবে ঘুমের রেশ এখনো কাটেনি। হলুদের রাত। জেহেরের পরিবার কমিউনিটি সেন্টারে আগেই পৌঁছে গিয়েছে। চারিদিকে হই হুল্লোড়ে মজে আছে। আত্মীয়, অফিস কলিগ সকলকে ইনভাইট করেছেন আফজাল চৌধুরী। তবে এসব কিছুতেই জেহেরের ভ্রুক্ষেপ নেই। তার মন ভার হয়ে আছে। এত সব মানুষের মাঝে তার মাথা ধরে গেছে। বিশ্রাম নিতে ওপরের তলা বুকিং করা তার রুমে গিয়ে বসল। হলুদ ছোঁয়ানোর সময় জেহের আর ইনশিতাকে পাশাপাশি বসানো হলো। যখন জেহেরকে হলুদ ছোঁয়াতে যাবে তখন সে চোখ মুখ কুঁচকে ফিরিয়ে নিল। বিরক্তি মাখা গলায় বলল, এসব ডিসকাস্টিং জিনিস আমার মুখে লাগাবে না। এটা শোনার পর ইনশিতা অগোচরে জেহেরের হাত চেপে চোখ রাঙানি দিল। ফিসফিসিয়ে বলল, আপনি কিন্তু কথা দিয়েছেন আমায়, সকল নিয়ম মেনে চলবেন। তাই বলে সকলে আমার গাল কপাল ছোবে? নেভার। আই জাস্ট হেট দিস। ঘৃণা করলেও কিচ্ছু করার নেই। আপনি চুপচাপ বসে থাকুন। শ! আর একটাও কথা নয়। জেহের মুখ গম্ভীর রেখেই বসে থাকলো। এইভাবে হলুদ পর্ব শেষ হয়ে গেল। ইনশিতার রুমে বসে আছে। ইনশিতার হুট করেই ওই রাতের কথা মনে পড়ল। সেদিন যখন সে ব্যালকনির দরজা খুলছিল, কেউ একজন হাত ধরে হ্যাচকা টানে দেয়ালের সাথে চেপে ধরে। চিৎকার দিতে গেলে লোকটা মুখ চেপে ধরে। রাস্তার ক্ষীণ আলোয় দেখতে পেল জেহেরকে। একদম তার মুখের কাছে নিয়ে আসে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে জেহের, যেন ভয়ানক রেগে আছে। ভয় জেগে ধরল তাকে। এত রাতে কি জন্য এসেছে জেহের? বিয়েটা একদম করতেই হতো তোমাকে, একবার না করলে না কেন? তুমি জানো এই বিয়েটা করলে তোমার লাইফ হেল হয়ে যাবে। জেহেরের রাগী কণ্ঠ শুনে ইনশিতার যাই পরান অবাক। যেখানে জেহের নিজেই বিয়ে করার জন্য পাগল, সেখানে সেই কথা বলছে। তবে জেহেরের ভয়েসটা কিছুটা অন্যরকম লাগছে। ইনশিতা একবার ভালো করে তাকালো। এ কি, এটা তো জিহাদ। এত রাতে একটা মেয়ের বাড়িতে চলে আসার মানে কি? আর জেহের জানলে কি হবে ভেবে দেখেছেন? জিহাদ ইনশিতার হাত চেপে ধরে কার্নিশের সাথে চেপে ধরল। ইনশিতার হাত জিহাদের দু হাত দ্বারা এক প্রকার বন্দী করে নিল। ভাই ঘুমাচ্ছে, আর তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, কেন বিয়েতে রাজি হয়েছ? জেহেরকে তো আপনি আমার থেকেও ভালো চেনেন। উনি যেটা সেটা জোর করে হলেও আদায় করে নেয়। আমি যদি বিয়েতে রাজি না হই তাহলে উনি বাবাকে মেরে ফেলবেন বলেছিল। জিহাদ কিছুই বলল না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনশিতার দিকে। ইনশিতার কেমন যেন লাগলো। সে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু জিহাদ এত শক্ত করে ধরে আছে যে চাইলেও ছাড়াতে পারছে না। ইনশিতা অস্বস্তি ভরা কণ্ঠে বলল, আপনি দূরে সরে দাঁড়ান, ভালো লাগছে না। জেহের কাছে আসলে খুব ভালো লাগে বুঝি? ওর ছোঁয়া খুব উপভোগ করো তাই না?
জিহাদের এমন কথায় ইনশিতার মনে ঘৃণার সৃষ্টি হলো। ছি, জিহাদ এই ধরনের কথা বলছে কেন? ঝাঁঝালো গলায় বলল, মুখ সামলে কথা বলুন। আরে আরে সুইট হার্ট, দেখছি রেগে যাচ্ছে। ওর ছোঁয়া আর আমার ছোঁয়ায় পার্থক্য আছে। আমি ছুঁয়ে দিলেও তোমার ভালো লাগবে, দেখো। বলেই নিজের নাকটা ইনশিতার গলার কাছে নিয়ে গেল। ইনশিতা মুখ ফিরিয়ে নিল। গা ঘিনঘিন করে উঠল তার। এটা বুঝতে পারল যে জিহাদও তাকে কোনো না কোনো ভাবে পছন্দ করে। দুই ভাই এক, যখন তখন সুযোগ খুঁজে কাছে আসার। এখানে থাকাও ঠিক হবে না। ইনশিতা জোরে পা দিয়ে জিহাদের পায়ে লাথি দিল। হাত আলগা হতেই ধাক্কা মেরে সরিয়ে দিল জিহাদকে। জিহাদ তাল সামলাতে না পেরে পিছু হটল। সেই ফাঁকে তোমাকে আমি আমার করেই ছাড়বো, বিয়ে হলেও তুলে আনবো, এমনকি 10 বাচ্চার মা হলেও। জিহাদ কিছুক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়েছিল ইনশিতার দিকে। ইনশিতা যখন বাথরুমে ঢুকছিল, এমন দৃষ্টি হতে বাঁচার জন্য আধ ঘন্টা পর দেখলো জিহাদ আর নেই। ইনশিতার ভাবনার জাল ছিঁড়ল যখন দেখলো কেউ একজন তাকে কাঁধে তুলে নিচ্ছে। তবে তার আগে ইনশিতার চোখ বেঁধে দিল লোকটা। ইনশিতা নিশ্চিত হলো এটা জিহাদ, কারণ জিহাদ সেদিন তাকে হুমকি দিয়েছিল। বিয়ের জন্য যখন ইনশিতাকে সাজাতে নেওয়া হয়, তখন থেকে ইনশিতাকে পাওয়া যাচ্ছে না। জেহের অনেক খুঁজেও ইনশিতাকে পায়নি। ইনশিতাকে না পেয়ে জেহের পাগল হয়ে গিয়েছিল প্রায়। বিয়ের ডেকোরেশন পুরোই তছনছ করে দিয়েছে। চেয়ার, টেবিল, খাওয়া দাওয়ার জিনিস সব উল্টে পাল্টে ভেঙে ফেলে দিয়েছিল। ইনশিতার বাবাকে ধরে এনে সামনে বসিয়ে রেখেছে। ইনশিতার বাবা নিজেই তো জানে না তার মেয়ে কোথায়। রোজ কোথায়? কোথায় লুকিয়ে রেখেছেন ওকে? আমি নিজেও জানি না বাবা, এই তো কোথায় আছে। জেহের এবার চোখ তুলে তাকালো, চিৎকার করে বলে উঠল, নিজে পালাতে সাহায্য করে এখন নিজেই বলছেন জানেন না। আমাকে বোকা পেয়েছেন আপনি। ডিয়ার ফাদার ইন ল, আমি আর একটু পরই আসছি। আসল ঘটনাটা শুনে তো আসি আগে। যদি শুনি রোজের পালানোর ব্যাপারে আপনার হাত আছে, তাহলে আজকের দিনটা আপনার জন্য শেষ দিন হবে। আমি না আসা পর্যন্ত যা করার করে নিন। বলেই জেহের একবার ইনশিতার বাবার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। ইনশিতার বাবা বসে পড়লেন। তার শ্বাসকষ্ট হচ্ছে। ইনশিতাকে কেউ কোলে নিয়ে হেঁটে চলেছে। তারপর ইনশিতাকে তার কোলে বসেই গাড়িতে উঠিয়ে নিল। চারিদিকে রাতের অন্ধকার ছেয়ে আছে। ইনশিতার কেমন ঘুম ঘুম লাগছে। তৃষ্ণায় গলা কাঠ হয়ে আছে। মুখ বাঁধা থাকায় কিছুই বলতে পারল না। কিছু না খেয়ে থাকায় শরীরটাও কেমন ছেড়ে দিচ্ছে। জেহেরের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে 3 জন মহিলা, যারা মেকআপ রুমে ইনশিতাকে তুলে নিয়ে গিয়েছিল। জেহের ইনশিতাকে খোঁজাখুঁজি করার পর যখন পায়নি, তখন তার মনে পড়ল সিসি ক্যামেরার কথা। সিসি ক্যামেরা মেইন গেটের সামনে রয়েছিল। সেখানে তার লোকেরা দেখতে পেল 3 জন বোরকা পরা মহিলা যারা ইনশিতাকে তুলে নিয়েছিল। আর দুর্ভাগ্যবশত ইনশিতাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর সেই মহিলারা মেকআপ খুলে ফেলেছিল, যার কারণে জেহেরের লোকদের সেই মহিলাদের খুঁজতে বেশি সময় লাগেনি। মহিলারা ভয়ে কাঁপছে, না জানি এখন তাদের কি শাস্তি পেতে হয়। জেহেরের হাতে স্টেইনার। জেহের শান্ত গলায় বলল, রোজকে কেন উঠিয়ে নিয়েছিস তোরা? মহিলারা খুব ভালো করে জানে মিথ্যা বলে কোনো কাজ হবে না, তাই সত্যি সবাই বলল। জেহের ঘাড় কাত করে তাকালো। উঠে এসে যেই মহিলা কথা বলল তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর গরম স্টেইনার কানের মধ্যে লাগিয়ে দিল। গগন বিদারে চিৎকার করে উঠল মহিলাটা। জেহেরের ইশারায় একজন লোক এসে মুখ চেপে ধরল। জেহের মহিলাটার উদ্দেশ্যে হিসহিস করে বলল, মেয়েটি কি? হ্যাঁ ম্যাম বল ম্যাম। আমার রোজকে মেয়েটি বলার সাহস কি করে পাস? কলহার ম্যাম। তোদের স্যারকে কার আদেশে এমনটা করেছিস? আমরা জানি না, স্যারকে আমরা দেখিনি। গিভ মি দ্য নাম্বার। মহিলাটা মোবাইল বের করে নাম্বার দিল জেহেরকে। জেহের গাড়ি চালাচ্ছে আর ভাবছে রোজের কথা। পরনের শেরওয়ানি উপরের দিকটা পুরোটাই খোলা, যার কারণে লোমহীন উদম বুক দেখা যাচ্ছে। মসৃণ চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতের রগগুলো ভেসে উঠেছে, যেন দৃষ্টিগোচর হয়েছে। জেহের এক হাতে কপালে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে কটমট করে বলল, আমার রোজকে আমার থেকে দূরে সরানোর সাহস কার হয়েছে? কার এমন বুকের পাটা আছে? একবার জাস্ট সামনে পাই তোকে কেটে কুকুরকে খাওয়াবো। বলেই ফোঁস করে নিঃশ্বাস নিতে লাগলো। রাগে তার শরীর রিরি করছে। তার রোজ এখন কি করছে, কোথায় আছে, কিছু খেয়েছে কিনা,
এসব ভেবে ভেবে মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে জেহেরের। বাড়িতে না গিয়ে সোজা ফার্ম হাউসে চলে গেল সে, যেখানে মাঝে মধ্যেই নিজেকে রিল্যাক্স করে আসে সে। তবে আজ কিছুতেই রিল্যাক্স হতে পারছে না জেহের। ঘরে ঢুকে সবকিছু এদিক ওদিক ছুঁড়ে ফেলতে লাগলো। সোফা টেবিল উল্টিয়ে পাল্টিয়ে ভাঙতে লাগলো। যখন সব ভাঙা শেষ হলো তখন ভেতরের রুমের দিকে গিয়ে সোফায় গা এলিয়ে দিল। মোবাইল বের করে রোজের ছবিতে হাত বুলালো আর বিড়বিড় করতে লাগলো, আর সেখানেই ঘুমিয়ে পড়লো। বড্ড পিপাসায় ইনশিতার গলা কাঠ হয়ে এলো যেন। চোখ দুইটা মেলে রাখতেও কষ্ট হচ্ছে, তবুও তৃষ্ণা মেটাতে খুব কষ্ট করে উঠে বসলো। পাশের টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানি পান করে নিল। এবার কিছুটা শান্তি লাগছে, যেন প্রাণ ফিরে পেয়েছে সে। হুইচ কান্ট্রি ইজ ইট? ইটস থাইল্যান্ড ম্যাম। বলেই খাবার টেবিলে রেখে চলে গেল। ইনশিতার মাথায় হাত দিয়ে বসে পড়ল বেডে। আল্লাহ, গতকালই না আমি বাড়িতে ছিলাম, আর আজ থাইল্যান্ড। ইনশিতা দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বাইরে থেকে আটকানো। বিরক্তি নিয়ে আবার হাঁটু গেড়ে বসে পড়ল। খাবারগুলো দেখে নিয়ে খেতে শুরু করে। প্রচণ্ড খিদে পেয়েছে তার। খাবার শেষে যখন দরজা খোলার ক্ষীণ আওয়াজ আসে, চোখ তুলে তাকিয়ে দেখে একটু আগের সেই মেয়েটা। স্যার ইজ কলিং ইউ, কাম উইথ মি ম্যাম। জেহেরের ঘুমের ব্যাঘাত ঘটে ফোনের তীব্র আওয়াজে। ফোনটা তার বুকের উপরেই ছিল। উঠিয়ে দেখে আননোন নাম্বার। জেহের বিরক্তি নিয়ে বলল। হু দ্য হেল আর ইউ? ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। মিস্টার জেহের, আপনি আপনার রোজের খবর পেয়েছেন তো? হু আর ইউ? আমি কে সেটা জেনে আপনার লাভ নেই, তবে আপনার রোজের খবর আমি দিতে পারি মিস্টার। কোথায় আছে আমার রোজ? কার কাছে? থাইল্যান্ড। অন্যদিকে রেখে পাশের রুমে চলে গেল এবং বলতে থাকলো। কেশবহুল মিস্টার জিহাদ, নিজেকে কি ভাবেন আপনি? কিং। আপনি যা চাইবেন সব পেয়ে যাবেন, সব পেলেও পেতে পারেন, বাট আমাকে না। জানেন তো, আপনারা দুই ভাই এক, কোনোটাই কোনোটার চেয়ে কম না। কি হলো, চুপ করে আছেন যে? মুখে কি কুলু পেটেছেন নাকি? এই কথা শোনার শেষেই লোকটা দাঁড়িয়ে ইনশিতার দিকে ঘুরে ফিরল। সামনের লোকটাকে দেখে ইনশিতা সবিস্ময়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লুকিয়ে রাখা ছুরি হাত থেকে পড়ে গেল। মুখ আপনা আপনি হাঁ হয়ে গেল তার। তার সাথে কি হচ্ছে এসব? রাফিদ ভাইয়া তুমি? তো কার আশা করেছিলে তুমি, জেহের নাকি জিহাদ? তুমি এখানে কেন নিয়ে এসেছো আমায়? আর এইভাবে নিয়ে আসার মানেটা কি? সবুর করো, তো সব জানতে পারবে। আগে ফ্রেশ হয়ে আসো তো। তুমি নিশ্চয় জানো যে তোমার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল আগে থেকেই। যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেটাই আমি। ওই সাইকো জেহের আমাকে মারার পর অনেকদিন বেড রেস্টে ছিলাম। যখন সুস্থ হই তখন জানতে পারি তোমার বিয়ে ঠিক হয়ে গেছে ওই সালা জেহেরের সাথে। তারপর থেকে প্ল্যান শুরু করি আমি। তুমি যখন কলেজে যাও তখন একা পাইনি তোমায়। চারপাশে লেডি গাছটা তোমার ওপর নজর রাখতো, তবুও প্রতিদিন লুকিয়ে দেখতাম তোমায়। তোমার বাসায়ও নজর রাখতাম। একদিন দেখি জিহাদ তোমার বারান্দায় গিয়ে তোমার সাথে মিসবিহেভ করছিল। আমি যখন আটকাতে যাব তখনই তুমি জিহাদকে খাইয়ে ভিতরে চলে গিয়েছিলে। জিহাদ চলে যাওয়ার পর তুমি ওই বারান্দাতে বসে কাটিয়েছিলে সারা রাত। দাঁড়িয়ে থেকে পাহারা দিয়েছিলাম যাতে ওই জিহাদের বাচ্চা আর না আসে। হলুদের রাতে বারান্দায় তোমায় আর জিহাদকে একসাথে দেখে খুব রেগে গিয়েছিলাম, তাই ঢিল ছুঁড়ে মারি। আমার প্ল্যান ছিল বিয়ের দিনই তোমাকে উঠিয়ে থাইল্যান্ডে নিয়ে আসবো। সব বন্দোবস্ত আগে থেকে করে রেখেছিলাম। আর কিছু করার আগেই দেখি মহিলা তোমাকে জোর করে তুলে দিচ্ছে একটা মাইক্রোতে। আমি গাড়িটি ধরার আগেই গাড়ি ছেড়ে দেয়। সেই গাড়ির পিছন পিছন বাইক নিয়ে আসি। কিছুক্ষণ বাদে গাড়িটি থেমে ড্রাইভার নেমে গিয়ে জিহাদ উঠে যায়। বুঝতে পারি যে এসব জিহাদের প্ল্যান। আমি বাইক নিয়ে গাড়িটির সামনে দাঁড়ালে জিহাদ গাড়ি থামিয়ে বেরিয়ে আসে। আমার মাথায় হেলমেট ছিল, তাই জিহাদ আমাকে চিনতে পারেনি। আমিও এগিয়ে গিয়ে ফেরিকম মাখানো রুমাল জিহাদের মুখে চেপে ধরি। জিহাদ অজ্ঞান হয়ে গেলে আমি আমার বাইক রেখে গাড়িতে এসে বসে পড়ি। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে তোমায় কাঁধে তুলে হেলিকপ্টারে নিয়ে রাখি। অ্যান্ড অ্যাট লাস্ট আমার প্ল্যান সাকসেসফুল, থ্যাঙ্কস টু জিহাদ। অর্ধেক কাজ করে আমায় হেল্প করেছে। এতক্ষণ ইনশিতা অবাক হয়ে শুনছিল রাফিদের কথা। এত এত প্ল্যান শুধুমাত্র তাকে পাওয়ার জন্য।
ইনশিতা ঝটকানি দিয়ে রাফির হাতের বাহু থেকে ছাড়িয়ে নিল। ঝাঁঝালো গলায় বলল, তাহলে আপনাদের তিনজনের মধ্যে তো কোনো পার্থক্যই দেখছি না, সবগুলোই একই জালের মাছ। রাফিদ ইনশিতার দুইটা হাত একসাথে ধরে সামনে আনলো। দেখোই তো, তোমার সাথে আমার বিয়ে হলে কিন্তু কোনো ঝামেলাই হতো না। আর আমি ওই দুই ভাইয়ের মতো না, আমাকে একদম ওদের সাথে মেশাবে না। একজন তো তোমাকে নিয়ে কাছে বন্দি রাখতে চাই, আর একজন সে বন্দি থেকে মুক্ত করে নিজের কাছে এনে আবার বন্দি রাখতে চাই। কিন্তু আমি ওসব কিছুই চাই না, আমি চাই তুমি তোমার মতো থাকো। ইনশিতা মুখ ফিরিয়ে নিল। তার অনেক কষ্ট হচ্ছে। তারও এমন একটা সংসার করার ইচ্ছে আছে। জেহেরের সাথে যদি জীবনও দেখা না হতো, তাহলে সে নিশ্চয়ই রাফিদের সাথে নিজের স্বপ্নের সংসার গড়তে পারত। কিন্তু এসব যে আর কখনো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত জেহের আছে। সব ভুলে যাওই তো, ভয় পেলে তো চলবে না। জেহের কি বা করবে আর, ও তো জানেও না আমরা এখানে রয়েছি। দরকার হলে এখানে আমরা বিয়ে শাদী করে কয়েক বছর পর দেশে যাব। তখন দেখবে জেহের কেন, জেহের 14 গোষ্ঠীও কিছু করতে পারবে না। বিয়ে? হ্যাঁ, তোমার আর আমার বিয়ে। সমস্যা না হলে আমরা আরো কিছুদিন পর বিয়ে করব। চিন্তা করবে না, জেহের কখনোই জানতে পারবে না যে আমরা এখানে আছি। আর তোমার বাবার সাথেও কথা হয়েছে আমার। কি? বাবা জানে? তুমি যখন ঘুমিয়েছিলে তখন সব জানিয়েছি, আর এটাও বলেছি তোমার সাথে আমার বিয়ে হবে, এখানে কিংবা দেশে। রাফিদ ভাইয়া, সত্যিই কি এবার আমার স্বপ্নের মতো সংসার হতে যাচ্ছে? চিন্তা করো না, তোমার ইচ্ছেতেই সব হবে। আর হ্যাঁ, দয়া করে এবার আর ভাইয়া ডেকো না, রাফিদ বলেই ডেকো। জেহেরের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফিরে দাও। ভাবো যে ওটা একটা দুঃস্বপ্ন ছিল, অতীত ছিল। অতীত মাথায় রেখে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করতে নেই। আর এখন জেহের কিছুই করতে পারবে না। রাফিদ ইনশিতার হাত ধরে এনে চেয়ারটাতে বসিয়ে নিজেও চেয়ারে বসে পড়ল। ইনশিতার চুলগুলো বাতাসে ওড়াউড়ি করছিল। রাফিদ নিজ হাতে ইনশিতার চুলগুলো বেঁধে দিল। ইনশিতার খুব ভালো লাগলো এই ভেবে যে রাফিদ কোনো সুযোগ নিচ্ছে না। আর জেহের হলে তো জড়াজড়ি করা শুরু করবে, আরো কি কি যে করতো। জেহের থাইল্যান্ডের মাটিতে পা রাখলো। বডিগার্ডরা তার লাগেজ হাতে পেছন পেছন আসতে লাগলো। হেলিকপ্টারের বাতাসে জেহেরের চুলগুলো কপালের এক সাইডে ওড়াউড়ি করছে। জেহের শার্টের বুক থেকে সানগ্লাস নিয়ে চোখে পড়ল। ঠোঁটে বাঁকা হাসি। হাত ঘড়িতে একবার সময় দেখে নিল। বাঁকা হাসি মুখে রেখেই নিজেই নিজেকে বলল, জেহের চাইলেই সবকিছু করতে পারে, আর নিজের ভালোবাসার জন্য তো যে কোনো কিছু করতে পরও করবে না জেহের। জেহের সেখানকার সবচেয়ে দামি হোটেলে ওঠে। তবে রাফিদের খোঁজ এখনো পায়নি সে। রাতের বেলায় ইনশিতা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। ইনশিতার সামনে চেয়ারে বসে আলতো হাতে ইনশিতার মাথায় হাত বোলায়। ইনশিতা চমকে ওঠে। ভাইয়া, ভাইয়া ডাকতে বারণ করেছিলাম না? সরি, আসলে মুখ ফসকে আর হবে না। নিকশ কালো আধারে ঢাকা আকাশের দিকে তাকিয়ে জেহের তারা খোঁজার ব্যর্থ চেষ্টা করছে। না, একটা তারাও নেই। আকাশটা যেন আজ কুটকুটে কালো শাড়ি পরে আছে। মনের ভেতর তোলপাড় সৃষ্টি হওয়া ঝড়ের প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। রোজকে দেখতে খুব ইচ্ছা করছে তার, ছবিতে না, একদম সরাসরি, যেখানে সে একটু ছুঁয়ে দিবে তার রোজকে। তাকে দেখলেই মনের ঝড় এক নিমিষে শান্ত হয়ে যাবে। আচ্ছা, তার রোজ এখন কি করছে? তাকে কি একটু মনে করছে? তার ভালোবাসার কথা কি একটু মনে পড়ে না তার রোজের? মনে না পড়ুক, তার কাছে আসলে মনে করিয়ে দেবে ভালোবাসার কথা। আর যদি ইচ্ছে করে মনে না করতে চায়, তাহলে রোজকে সে কঠিন শাস্তি দেবে। ভালোবাসাময় কঠিন শাস্তি। ওই রাফিদের সাথে তার রোজ থাকছে। রাফিদ তার রোজকে কোনোভাবে স্পর্শ করছে না তো? যদি করে, তাহলে রাফিদের হাত আর হাত থাকবে না। তিলে তিলে কষ্ট দিয়ে রাফিদকে মারবে সে সকালে। কোথায় যাচ্ছি আমরা? এমনিতেই এদিক ওদিক রুমে বোর হবা, তাই ঘুরে টুরে আসলে মন ভালো থাকবে। ইনশিতার ইচ্ছা ছিল না যাওয়ার। তার মনটাই কু ডাকছে। তবুও রাফিদের জোরাজুরিতে গেল। দুজনে একসাথে হাঁটতে বের হয়েছে। রাফিদ ইনশিতার হাত ধরলে ইনশিতা হাত ছড়িয়ে নিল। তোমার যা ইচ্ছে কিনতে পারো, এই তো, টাকা নিয়ে ভেবো না। যেটা পছন্দ হয় আমাকে বলবে শুধু। ইনশিতার পছন্দ মতন জিনিস দেখছে, আর রাফিদ ফোনে কথা বলতে বলতে ইনশিতার পাশাপাশি হাঁটছে। ইতিমধ্যে সন্ধ্যা নেমে এলো।
মার্কেটের শেষ মাথায় চলে এলো সে। এখানেও ভিড় কম না। আইসক্রিম খেতে খেতেই চারপাশে সুদীর্ঘ বিল্ডিংয়ে চোখ বুলিয়ে বুলিয়ে কখন যে রাস্তা এসে গেল সে নিজেই জানল না। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে একবার পেছনে ফিরল। আচমকা তার মনে পড়ল সে একা। তার বুকটা ধক করে উঠল। একা একা কোথায় চলে এসেছে সে নিজেই জানে না। রাফিদ, রাফিদ কোথায় তুমি রাফিদ? চারপাশে হাঁটতে হাঁটতে কিছু লোকের দেখা পেল, তবুও সাহস করে কিছু বলতে পারল না। একসময় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল ইনশিতা। কোমরে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর চোখ বোলাচ্ছে সামনের দিকটায়। সামনে ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই নেই। রাস্তা হারিয়ে এখন পথে বসে কান্না করা ছাড়া আর উপায় নেই। পেছন থেকে খুব চেনা কারো গম্ভীর কণ্ঠস্বরে ঝংকার তোলা আওয়াজ শুনতে পেল সে। ভয়ে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। সে ঝংকার তোলা ভারী কণ্ঠের আওয়াজ কানে আসতেই আর ইউ লস্ট বেবি গার্ল? ইনশিতা ভয়ে ভয়ে পেছনে ফিরল। ভূত দেখার মতন চমকে উঠল সে। ওর হার্ট বের হয়ে যাওয়ার উপক্রম প্রায়। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্নিকার, এক হাতে জিন্সের পকেট, এক হাত জিন্সের পকেটে ঢুকানো, আরেক হাত কপালের মসৃণ চুলগুলো ঠেলছে। ঠোঁটে ঘায়েল করা বাঁকা হাসি, হাতে ব্ল্যাক ওয়াচ। চোখে হারিয়ে যাওয়ার জিনিস খুঁজে পাওয়ার আনন্দ নিয়ে দাঁড়িয়ে আছে জেহের। ইনশিতা অবচেতন মন এক সেকেন্ডের জন্য বলতে চাইল, হ্যাঁ রে পাগল, আমি হারিয়েছি তো, তোর খায়াল করা রূপে আমি হারিয়েছি। কিন্তু তৎক্ষণাৎ ইনশিতার হুঁশ ফিরল। জেহের এক হাত ধরে টানছে। ইনশিতা জোরে একটা চিৎকার দিল। জেহেরের কানে হাত দিয়ে চেহারায় বিরক্তি ফুটিয়ে বলল, ও রোজ, এত চেঁচাচ্ছ কেন সোনা? আমি জানি তোমায় কিডন্যাপ করে নিয়ে এসেছে ওই বাস্টার্ড রাফিদ। এখন তোমার চিন্তা নেই, তোমার জেহের এসে গেছে না? আমি যাব না কোথাও। কেন? ওই রাফিদ তো তোমাকে জোর করে এনেছে। তুমি তো ওর কাছে থাকতে চাও না। ওর ব্যবস্থা পরে করব, আগে তোমায় নিয়ে ফিরি। আমি রাফিদের কাছে যাব। ও আমাকে জোর করে আনেনি। ও, তার মানে তুমি ইচ্ছে করেই ওই রাফিদের কাছে থাকতে চাও? আমার সাথে যেতে চাও না? না, ছাড়ুন আমায়। আমি আপনার সাথে কোথাও যাব না। জেহের ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, রোজ, তুমি এটা নিশ্চয়ই ভুলে যাওনি যে জেহের বেঁচে থাকতে রোজ কারো হতে পারে না। চলো চলো, আমাদের এখনই ফিরতে হবে। আবার বিয়ের আয়োজন করতে হবে না? তোমার কারণে দেরি হয়ে গেছে, আর দেরি করতে চাই না। আজই ফিরে গিয়ে বিয়ে করব, তারপর। জেহের মূর্তির মতোই দাঁড়িয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না জেহের এটা। জেহের, দেখুন দেখুন। জেহের ভুরুকুচকে যেই না পেছন ফিরল, তখনই ইনশিতা জেহেরের হাতে থাকা আইসক্রিমটা জেহেরের মুখে ছুঁড়ে মারল। রেগে উঠল জেহের। হোয়াট দ্য? যে করেই হোক জেহেরের থেকে দূরে পালাতে হবে। ছুটতে ছুটতে কারোর সাথে ধাক্কা খেলো ইনশিতা। দেখলো রাফিদ দাঁড়িয়ে আছে, চোখে মুখে আতঙ্ক ইনশিতাকে খুঁজে না পাওয়ার। রাফিদ হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোথায় গিয়েছিলে তুমি? কত জায়গায় খুঁজেছি তোমায়। আমি আমি ওই জেহের এখানে। কি বলছো এই তো? ইনশিতার সব কথাগুলো এলোমেলো হয়ে যেতে লাগলো। কিছুই গুছিয়ে বলতে পারলো না। বলো কোথায় গিয়েছিলে? পুরো মার্কেট খুঁজলাম তোমায়, পেলাম না। কোথায় গিয়েছিলে? আমি হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়েছিলাম জানি না। তবে রাফিদ, আমি জেহেরকে দেখেছি। একটু আগে উনি আমার হাত ধরে নিয়ে যেতে চাইছিল। উনি খোঁজ পেয়ে গেছেন আমার। বলতে বলতে কেঁদেই ফেলল ইনশিতা। রাফিদের খারাপ লাগলো। ইনশিতা হয়তো পথ হারানোর ভয় থেকে এখনো বেরোতে পারেনি, আর জেহেরের ভয় মন থেকে কাটেনি, তাই হয়তো মনের ভুলে বকছে। রাফিদ সান্ত্বনার স্বরে বলল, তো দেখো, জেহের এখানে নেই। এটা তোমার মনের ভুল জাস্ট, আর কিছু না। জেহের কখনোই জানতে পারবে না আমরা এখানে। ইটস ইম্পসিবল ফর হিম। তাই নাকি মিস্টার রাফিদ? ইজ ইট রিয়েলি ইম্পসিবল? দেন লেট মি ক্লিয়ার ইউ, নাথিং ইজ ইম্পসিবল ফর জেহের চৌধুরী। ইনশিতা আর রাফিদ চমকে পেছনে তাকালো। দেখলো জেহের দুই পকেটে হাত ঢুকিয়ে এবার রাফিদও নিজেও বেশ চমকালো। দুই চোখ বের হয়ে যাবে এখন। জেহের এক হাত বের করে চুলে আঙ্গুল চালাতে চালাতে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, দ্য প্রভাব ফিটস ইউ পারফেক্টলি মিস্টার রাফিদ। বলে ঘায়েল করা বাঁকা হাসি দিল আবার। রাফিদ ইনশিতার এক হাত শক্ত করে ধরলে যেই দৌড়াতে যাবে তখনই চারপাশে ঘিরে ধরল কালো পোশাক পরিহিত গার্ড। রাফিদের নিজেরও অসহায়ত্ব লাগতে লাগলো এখন। যেখানে জেহের একা তাকে মেরে ফেলতে পারে, সেখানে এতগুলো গার্ডের মার খেলে এক সেকেন্ডও লাগবে না ওপরে চলে যেতে। ইনশিতার পা থরথরিয়ে কাঁপছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সে।
ইনশিতা শক্ত করে ধরলো রাফিদের শার্ট, অথচ এই ধরার জন্য রাফিকে চরম মূল্য দিতে হবে। জেহের এগিয়ে আসলো ইনশিতার সামনে, একদম কাছাকাছি। জেহেরের মুখমণ্ডল ভেজা, বোধহয় ধুয়েছে। চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে গোলাপি ঠোঁটে। ইস, ঘোর লাগানো দৃশ্য। এক ঝটকায় ইনশিতাকে কাঁধে তুলে নিল। ইনশিতাকে ফ্রন্ট সিটে বসিয়ে নিজেও যেই বসতে যাবে, তখন ইনশিতা দরজা খুলে আবারও দেয় ভো দৌড়। তবে এবার রাফিদের কাছে দৌড়ে গেল। গন্ডার মতন দেখতে গার্ডসগুলো রাফিদকে মারতে আসছে। রাফিদ বেধড়ক মার খেয়ে পড়ে আছে, আদমরা হয়ে আছে সে। বাকিটা জেহের মারবে, তাই একজন গার্ড রাফিদের হাত ধরে টেনে গাড়িতে জেহেরের দুই হাত দুই দিকে রাখলো। ওপরে জেহের, নিচে খাট, দুই পাশে হাত। বন্দি হয়ে গেল ইনশিতা। জেহের দাঁতে দাঁত পিষে বলল, খুব শখ না ওই রাফিদের কাছে যাওয়ার, ওর হাত জড়িয়ে ধরার? তাহলে চলো, আজ সেই শখ মিটিয়ে দেব তোমায়। বলেই একদম শরীরের ভার ছেড়ে দিল ইনশিতার উপর। ইনশিতা ব্যথাতুর আওয়াজ তুলে জেহেরকে সরতে বলল। প্লিজ জেহের, দোহাই লাগে আমায় ছেড়ে দিন। আমি আর কোথাও যাব না। আমি আমি এখন আপনার কাছেই থাকবো। তবুও এমন ক্ষতি করবেন না আমার, প্লিজ। গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। ভালো থাকবেন বন্ধুরা।